নমস্কার বন্ধুরা, এস এডুকেশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট মতো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো, 1 নম্বরটাকে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, মিশরের শাসকদের বলা হতো কি বলা হতো? উত্তর হলো মিশরের শাসকদের বলা হতো ফেরাও। 2 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো কি বলতো? বলতো সংখ্যায়ন। 3 নম্বর প্রশ্ন হলো, পঞ্চম বেদ বলা হয় রামায়ণকে, মহাভারতকে না পুরাণকে? উত্তর হলো পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। 4 নম্বর প্রশ্ন হলো, বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হলো নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। 5 নম্বর প্রশ্ন হলো, মৃচ্ছকটিকম এর রচয়িতা হলেন কে? উত্তর হলো মৃচ্ছকটিকম এর রচয়িতা হলেন শূদ্রক। 6 নম্বর প্রশ্নে কি বলছে কেন? 6 নম্বর প্রশ্নে বলছে যে দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত কতজন রাজাকে হারিয়েছিলেন? কতজন? উত্তর হলো 12 জন রাজাকে হারিয়েছিলেন। 7 নম্বর প্রশ্ন হলো, সাতবাহন রাজা হাল, শিমুক না সাতকর্ণী গাথা সপ্তশতী রচনা করেন? উত্তর হলো কে? সাতবাহন রাজা হাল রচনা করেছিলেন কি? গাথা সপ্তশতী। 8 নম্বর প্রশ্ন হলো, সুর করে গানের মতো গাওয়া হতো কোন বেদে? উত্তর হলো সুর করে গানের মতো গাওয়া হতো সামবেদে। প্রশ্ন হলো, তামিলনাড়ুর ড্যাশ বন্দরে দূরপাল্লার বাণিজ্য চলতো? উত্তর হলো তামিলনাড়ুর কাবেরীপট্টনম বন্দরে দূরপাল্লার বাণিজ্য চলতো। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে ড্যাশ লেখা হতো বাঁ দিক থেকে ডান দিকে? উত্তর হলো ব্রাহ্মী লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। তারপর দেখো 2 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে মহাভারতের আদি নাম কি ছিল? ড্যাশ ড্যাশ পূরণে কি বসবে? বলছে মহাভারতের আদি নাম কি ছিল? উত্তর হবে জয় সংহিতা। ক্ষয়ের প্রশ্নটি হলো, ড্যাশ ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য? উত্তর হলো জীবক। গয়ের প্রশ্নটি হলো, পঞ্চতন্ত্র গল্পের লেখক হলেন কে? বিষ্ণু শর্মা। তারপর দেখে নাও, তারপরে শূন্যস্থান পূরণটা দেখে নাও। ঘয়ের প্রশ্নটি হলো, ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা হলেন ড্যাশ? এটা হবে হামুরাবি। ইংমাইয়ের প্রশ্নটি হলো, মলিন্দ পনহ এটি কার লেখা? উত্তর হবে নাগসেন। 3 নম্বর টপিকে দেখে নাও কি বলছে। বলছে নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? বলছে কমনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে। উত্তর হলো ঠিক। ক্ষয়ের প্রশ্নটি হলো, কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? এটাও কি? গয়ের প্রশ্নটি কি বলছে? বলছে দামেয়ার্থ উপাধি নেন কনিষ্ক। এটা কি হবে? এটি হবে ভুল। ঘয়ের প্রশ্নটি কি বলছে কেন? বলছে প্রথম কাগজ বানানোর কৌশল আবিষ্কার হয় রোমে। এটি কি হবে? এটি হবে ভুল। এই প্রশ্নটি কি বলছে? বলছে প্রথম দয়াবশের লেখাতে হিদুষ শব্দটি পাওয়া যায়। উত্তরটি হবে কি? ঠিক। চলো পরবর্তী টপিক কি বলছে দেখে নাও। বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো কয়ের কি বলছে? বলছে আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক আর কি মিনান্দার। উত্তর কি হবে? এটি হবে কনিষ্ক। ক্ষয়ের প্রশ্নটি কি বলছে? বলছে ভিউকচ্ছ, কল্যাণ, সোপারা, তাম্রলিপ্ত। সঠিক হবে তাম্রলিপ্ত। বাকিগুলো ছিল পশ্চিম ভারতের বন্দর। গয়েরটি কি দেখো, নালন্দা, তক্ষশিলা, বলভি আর পাটলিপুত্র। এখানে সঠিক উত্তর হবে পাটলিপুত্র। বাকিগুলি প্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল। ঘয়ের প্রশ্নটি কি বলছে? বলছে রত্নাবলী, মিচ্ছাপ্তিকম, অর্থশাস্ত্র ও অভিজ্ঞান শকুন্তলম। উত্তর হবে সঠিক হবে অর্থশাস্ত্র। বাকিগুলো ছিল নাটক। দেখো ইংরেজিটা কি বলছে? বলছে সিরিয়া, মিশর, ম্যাসিডন আর সকল। সঠিক উত্তর হবে সকল। বাকিগুলো দেশ ও প্রদেশ ছিল। দেখে নাও পরবর্তীটা কি বলছে। বলছে পাঁচে বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে দেখাও। চলো দেখে নাও, এখানে স্তম্ভটা আমি তুলে দিয়েছি। দেখে নাও কি দিয়ে আছে। প্রথম দিয়ে আছে মহাবলীপুরম, দ্বিতীয় হলো গণিতবিদ, তৃতীয় হলো কি অমরকোষ, মণিমেখলায়, আর শেষ হলো কি অজন্তা। দেখে নাও এখানে এবার আমি তোমাদের মিল করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও দেখো কি প্রথম কি আছে মহাবলীপুরম। মহাবলীপুরমটা কি হবে? এটা হবে রথের মতো মন্দির। গণিতবিদটা কি হবে? গণিতবিদ হবে এটা হবে নাগার্জুন। 3 নম্বর দেখো অমরকোষ, এটা কি হবে? অমরকোষ হবে কি অমর সিংহ। তারপরটা মণিমেখলা, এটা কি হবে? মণিমেখলা হবে তামিল মহাকাব্য। অজন্তা এটা তো জানো, এটা হবে কি গুহাচিত্র। নম্বরটা কি বলছে? বলছে এক কথায় উত্তর দাও। চলো 1 নম্বরটা কি বলছে? বলছে পুরাণ শব্দের অর্থ কি? উত্তর হলো পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন বা পুরনো। 2 নম্বর প্রশ্ন হলো বুদ্ধচরিত কার লেখা? উত্তর হলো বুদ্ধচরিত গ্রন্থটি অশ্বঘোষের লেখা।
3 নম্বর প্রশ্নটি কি বলছে, বলছে বিশাখ দত্তের লেখা দুটি নাটকের নাম লিখো। উত্তর হলো বিশাখ দত্তের লেখা দুটি বিখ্যাত নাটক হলো মুদ্রারাক্ষস এবং দেবীর চণ্ডী গদ্যম। 4 নম্বর প্রশ্ন হলো মোগলমারি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত। উত্তর হলো মোগলমারি বৌদ্ধ বিহারটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন অঞ্চলে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন হলো মিশরীয় লিপিকে কি বলা হতো। উত্তর হলো মিশরীয় লিপিকে হাইরোগ্লিফিক বলা হতো। 6 নম্বর প্রশ্ন হলো চীন সভ্যতা কোন কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছে। উত্তর হলো চীন সভ্যতা হোয়াংহো ইয়াংশি কিয়াং নদীর অববাহিকায় গড়ে উঠেছে। তারপরে দেখে নাও 7 নম্বর প্রশ্ন হলো স্যাট্রাপি কথার অর্থ কি। উত্তর হলো স্যাট্রাপি কথার অর্থ হলো প্রাচীন পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশ বা রাজ্যপাল শাসিত অঞ্চল। 8 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে গন্ডোফার্নেস কি উপাধি গ্রহণ করেছিলেন। উত্তর হলো গন্ডোফার্নেস মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন হলো জবনিকা কি। উত্তর হলো জবনিকা হলো নাটকের দৃশ্য পরিবর্তনের জন্য ব্যবহৃত পর্দা। 9 নম্বর প্রশ্ন কি, 9 নম্বর প্রশ্ন হলো জবনিকা কি। উত্তর বলছে জবনিকা হলো নাটকের দৃশ্য পরিবর্তনের জন্য ব্যবহৃত পর্দা। 10 নম্বর প্রশ্ন হলো সুয়াংজাং কার আমলে ভারতে আসেন। উত্তর হলো সুয়াংজাং হিয়েনসাং বা হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। 11 নম্বর প্রশ্ন হলো মেসোপটেমিয়া কথার অর্থ কি। উত্তর হলো মেসোপটেমিয়া কথার অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান, সেটি হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল। 12 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 12 নম্বর প্রশ্ন বলছে যে মেহরলির লৌহ স্তম্ভ কোথায় অবস্থিত। উত্তর হলো মেহরলির লৌহ স্তম্ভ ভারতের দিল্লি শহরে অবস্থিত। দেখে নাও 7 নম্বরটা কি বলছে, বলছে যে কোনো 4টি প্রশ্নে উত্তর দাও। প্রথম প্রশ্নে কি বলছে, বলছে মেগাস্তিনিসের সপ্ত জাতিতত্ত্ব কি। উত্তর বলছে মেগাস্তিনিসের সপ্ত জাতিতত্ত্ব বলতে বোঝায় তার লেখা ইন্ডিকা গ্রন্থে ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করার তত্ত্ব। এই 7টি শ্রেণী হলো 1 দার্শনিক, 2 কৃষক, 3 পশুপালন, 4 কারিগর বা শিল্প, পরবর্তী হলো সৈনিক, পরিদর্শক বা গুপ্তচর, পরবর্তী হলো পরামর্শদাতা বা শাসক শ্রেণী। পরবর্তী প্রশ্ন বলছে যে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন। উত্তর কি বলছে, বলছে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কারণ প্রাচীনকালে দক্ষিণ ভারতে মাদুরাই শহরে তামিল কবি ও পণ্ডিতদের 3টি পরিষদ ও সম্মেলন, যাকে তামিল ভাষায় সঙ্গম বলা হয় বা অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনগুলিতে রচিত এবং সংকলিত সাহিত্য কর্মগুলোকে একত্রে সঙ্গম সাহিত্য বলা হয়। পরবর্তী দেখে নাও গয়ের প্রশ্নটি কি বলছে, বলছে টিকা বন্দর নগর বা তাম্রলিপ্ত। চলো উত্তরে কি বলছে, বলছে তাম্রলিপ্ত ছিল প্রাচীন বাংলার একটি বিখ্যাত ও সমৃদ্ধশীল বন্দর নগরী। এটি রূপনারায়ণ নদের তীরে অবস্থিত ছিল। প্রাচীনকাল থেকেই মধ্যযুগ পর্যন্ত এই বন্দরটি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা ও চীনের মধ্যে সামুদ্রিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। ফাহিয়েন হিউয়েনসাংয়ের মতো বিখ্যাত পরিব্রাজক এই বন্দর দিয়ে ভারতে এসেছিলেন বা ভারত থেকে ফিরে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ঘয়ের প্রশ্নে বলছে যে কুমারজীব কে ছিলেন তার সম্পর্কে লেখো। উত্তর কি বলছে, কুমারজীব ছিলেন একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত এবং অনুবাদক। তিনি কুষাণ যুগের মধ্য এশিয়ার কুচি রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত থেকে চীনা ভাষা, বহু বৌদ্ধ ধর্মগ্রন্থ, বিশেষ করে মহাজ্ঞান বৌদ্ধ ধর্মের সূত্রাবলী অনুবাদ করেছিলেন। তার অনুবাদের মাধ্যমে চীন বৌদ্ধ ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী ইংরেজি প্রশ্নটি কি বলছে, বলছে তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লিখো। চলো উত্তরে কি বলছে না, উত্তর বলছে যে তক্ষশিলা মহাবিহার ছিলেন প্রাচীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি বিখ্যাত শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী পর্যন্ত এটি জ্ঞানচর্চার কেন্দ্র ছিল। এখানে ধর্ম, দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও রাজনীতি, যুদ্ধবিদ্যা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। কৌটিল্য বা চাণক্য এবং পাণিনির মতো পণ্ডিতরা এই মহাবিহারের সঙ্গে যুক্ত ছিলেন বলেই মনে করা হয়। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখে নাও, চয়ের প্রশ্নটি কি, টিকা কি চন্দ্রকেতুগড়। চলো উত্তরে কি বলছে, চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত একটি প্রাচীন
প্রত্নতাত্ত্বিক স্থান। বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত এই স্থানটি প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র এবং বন্দর ছিল। এখানে খনন কার্যের ফলে মৌর্য, শুঙ্গ, কুষাণ এবং গুপ্ত যুগের বিভিন্ন নিদর্শন যেমন ওটার মূর্তি, মুদ্রা এবং স্থাপত্যের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যা প্রাচীন বাংলার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। প্রথম প্রশ্নটি কি বলছে? বলছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও বা বর্ণনা করো। উত্তর কি বলছে? বলছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে বলছে কৃষিকাজের উন্নতির জন্য ভালো জলসেচের ব্যবস্থা প্রয়োজন ছিল। শাসক ও ধনী ব্যক্তিরা এই কাজে উদ্যোগ নিতেন। নদীর জল ক্ষেত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেচ প্রকল্প তৈরি হতো, যাকে সেতু বলা হতো। সেতু ছিল দুই রকমের, প্রাকৃতিক উৎসভিত্তিক এবং কৃত্রিম উপায়ে আনা জলভিত্তিক। কৃষকদের এই জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো। কূপ ও জলাশয় খননকে শুভ কর্ম মনে করা হতো। সেচের জন্য চাকা ভিত্তিক যন্ত্র ব্যবহার করা হতো। গুপ্ত আমলে কৃষি বৃদ্ধি পাওয়ার সেচের উন্নতি হয়েছিল। গ্রামের পুকুর ও খোঁড়ার কথাও এই শিলালিপি থেকে জানা যায়। রাজাদের পাশাপাশি ধনী ব্যক্তিরা সেচ ব্যবস্থা গড়ে তুললেন। রাজকীয় উদ্যোগ নির্মিত সুদর্শন হ্রদ ছিল এর বিখ্যাত প্রকল্প। এটি মৌর্য আমলে তৈরি হয়। অশোক খাল যোগ করেন এবং রুদ্রদমন সংস্কার করেন এবং পরে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত তা মেরামত করেন। খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত এর ব্যবহার ছিল। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে? বলছে মৌর্য আমলে শিল্পচর্চা সম্পর্কে লিখো। উত্তর কি বলছে? বলছে প্রাচীন ভারতীয় শিল্পকলার ইতিহাসে মৌর্য যুগ খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিল্পকলার এক নতুন অধ্যায় সূচনা হয়। প্রথম টপিকটি কি? মৌর্য রাজপ্রাসাদ। বলছে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদ তার স্থপতিদের দক্ষতার পরিচয় দেয়। বলছে ধ্বংসাবশেষ থেকে জানা যায় যে এখানে প্রায় 80টি স্তম্ভ সহ একটি বড় হলঘর ছিল। স্তূপ। বলছে বৌদ্ধ ভিক্ষুদের সমাধির উপর তৈরি স্থাপনাকে স্তূপ বলা হয়। অসংখ্য স্তূপ তৈরি করেন। এর মধ্যে সাঁচি, অমরাবতী ও ধর্মরাজিকা স্তূপ বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈত্য। বলছে বৌদ্ধ ভক্তদের উপাসনার জন্য নির্মিত স্থানকে চৈত্য বলা হতো। বিহারের বরাবর পাহাড়ে অশোক ও সময়কার চৈত্য আজও দেখা যায়। শিল্পকলার শ্রেষ্ঠ উদাহরণ হলো অশোক স্তম্ভ। এগুলি পাথরের তৈরি হতো। স্তম্ভের নিচে থাকতো পদ্মফুল এবং উপরে থাকতো প্রাচীন মূর্তি, সিংহ, ঘোড়া, ষাঁড় এবং হাতি। বিহারের বৈশালী ও রামপুর বা উত্তরপ্রদেশের সারনাথ এবং মধ্যপ্রদেশের সাঁচিতে এর নিদর্শন পাওয়া যায়। গয়ের প্রশ্নটি কি বলছে এখানেও? বলছে যে প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থার বিবরণ দাও। উত্তর কি বলছে? প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল, যা মূলত আয়ুর্বেদ নামে পরিচিত। আয়ুর্বেদ মূলত ভিত্তি ছিল ত্রিরসতত্ত্ব, বায়ু, পিত্ত ও কফ। বলছে বিশ্বাস করা হতো যে এই 3টি উপাদানের ভারসাম্যহীনতার ফলে রোগের সৃষ্টি হয়। প্রধান ব্যক্তিত্ব ও গ্রন্থ। চরক। তিনি কনিষ্কের সমসাময়িক একজন চিকিৎসক ছিলেন। তার রচিত চরক সংহিতা গ্রন্থে মূলত কায় চিকিৎসা এবং ঔষধ সংক্রান্ত একটি প্রামাণ্য গ্রন্থ। তাকে ভারতীয় শৈল চিকিৎসার জনক বলা হয়। তার রচিত সুশ্রুত সংহিতা গ্রন্থে বিভিন্ন জটিল অস্ত্রোপচারের যেমন ছানি অপারেশন বা প্লাস্টিক সার্জারি বিশদ বিবরণ পাওয়া যায়। চিকিৎসা পদ্ধতি। বলছে চিকিৎসায় মূলত ভেষজ উদ্ভিদ, খনিজ পদার্থ এবং প্রাণীজ দ্রব্যের ব্যবহার হতো। রোগ নির্ণয়ের জন্য নাড়ি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ছিল। এছাড়া প্রাচীন ভারতের শৈল চিকিৎসার জন্য শতাধিক বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ব্যবহার প্রচলিত ছিল। ঘয়ের প্রশ্নটি কি বলছে এখানে? বলছে স্তূপ চৈত্য বিহার সম্পর্কে বর্ণনা দাও। স্তূপ চৈত্য বিহার সম্পর্কে বিবরণ দাও। উত্তর কি বলছে? স্তূপ চৈত্য এবং বিহারগুলি মূলত বৌদ্ধ স্থাপত্য ও ভাস্কর্যের প্রধান 3টি নিদর্শন। স্তূপ। বলছে স্তূপ হলো একটি অর্ধগোলাকার গম্বুজ বা টিভি আকারে কাঠামো। বলছে বুদ্ধ বা অন্যান্য বৌদ্ধ সাধকদের দেহাবশেষ এবং তাদের ব্যবহৃত পবিত্র বস্তু যেমন ধাতুর উপর নির্মাণ করা হতো। এটি বৌদ্ধদের কাছে পূজার একটি প্রধান কেন্দ্র। উদাহরণ হলো সাঁচির স্তূপ। এখানে বলছে চৈত্য হলো বৌদ্ধদের উপাসনা গৃহ বা প্রার্থনা কক্ষ। বলছে এগুলি সাধারণত পাহাড়ের গুহা কেটে তৈরি করা হতো এবং
এর গঠন হতো দীর্ঘ আয়তাকার এবং শেষ প্রান্তে উপাসনার জন্য একটি ছোট্ট স্তূপ খোদাই করা থাকতো। উদাহরণ হলো কারলের চৈত্য বিহার। বিহার হলো বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের মঠ বা আশ্রম যেখানে তারা বাস করতেন, অধ্যয়ন করতেন এবং ধ্যান করতেন। একটি বিহারে সাধারণত একটি উন্মুক্ত প্রাঙ্গণকে ঘিরে ছোট ছোট অনেক আবাসিক কক্ষ থাকতো। উদাহরণ হলো নালন্দা মহাবিহার। ইংরেজি প্রশ্নটি কি বলছে দেখে নাও। ইংরেজি প্রশ্নটি বলছে যে গান্ধার শিল্পের পরিচয় দাও। উত্তরে কি বলছে, গান্ধার শিল্প হলো একটি বিশেষ শিল্পরীতি যা প্রাচীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের কিছু অংশ কুষাণ যুগে বিশেষত সম্রাট কনিষ্ক পৃষ্ঠপোষকতায় বিকাশ লাভ করেছিলেন। মিশ্রণ। এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য হল এটি ভারতীয় বিষয়বস্তু মূলত বৌদ্ধ ধর্ম এবং একে গ্রিক ও বৌদ্ধ শিল্প বলা হয়। বিষয়বস্তু। গান্ধার শিল্পের মূল বিষয় ছিল গৌতম বুদ্ধ এবং বোধিসত্ত্বদের মূর্তি নির্মাণ। এই শিল্পের প্রথম বুদ্ধকে মানুষের রূপে কল্পনা করে মূর্তি গড়া শুরু হয়। বৈশিষ্ট্য বলছে মূর্তিগুলিকে গ্রিক দেবতা অ্যাপোলোর মতো কোঁকড়ানো চুল দেখা যায়। বলছে পোশাক পরিচ্ছদ রোমান টোগার মতো। বলছে উন্নত বাস্তবসম্মত এবং তাকে সূক্ষ্ম ও ভাঁজের কাগজ দেখানো হয়েছে। মূর্তির মুখমণ্ডল এবং পেশিবাহুল শরীর গ্রিক ভাস্কর্যের মতো বাস্তববাদী করে গড়া হতো। এই শিল্পে সাধারণত ধূসর বা নীলাভ বেলে পাথর ব্যবহার করা হতো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। এবং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।